হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি এনটিপিসি টার্গেট ব্যাচ সিরিজের অতি গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য 30টি কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং তার সাথে যে রিলেটেড ইনফরমেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সামনের পরীক্ষার জন্য। সুতরাং তোমরা কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। তোমরা যদি আনএকাডেমির যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে সেগুলির অ্যাক্সেস পেতে চাও, তাহলে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে, এবং সেই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু ইনভাইট কোডটি ইউজ করলেই কিন্তু তোমরা আনএকাডেমি অ্যাপের সমস্ত ফ্রি ক্লাসগুলির অ্যাক্সেস পেয়ে যাবে। সুতরাং তোমরা আর দেরি না করে আজই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে তোমাদের বেসিক প্রিপারেশন লেভেলটা স্টার্ট করে দিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের মক টেস্টে। তো আমাদের যে মক টেস্ট বা আমাদের যে প্র্যাকটিস সেট, তার প্রথম কোশ্চেনটি হলো, বুদ্ধের মৃত্যুর পরে কারা বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেছিলেন? মহাকাশ্যপ, ধর্মসেন, অজাতশত্রু নাকি নাগসেন? তাহলে বুদ্ধের মৃত্যুর পর যে বৌদ্ধ পরিষদের যে বৌদ্ধ সংহিতিটা হয়েছিল তার সভাপতিত্ব কে করেছিলেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বুদ্ধের মৃত্যুর পর যিনি বৌদ্ধ পরিষদের সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন মহাকাশ্যপ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এক্ষেত্রে মনে রাখবে, বুদ্ধের মৃত্যু হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, 483 BCE, অর্থাৎ 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যুর পর অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহতে কিন্তু প্রথম বৌদ্ধ সঙ্গীতির আয়োজন করা হয়েছিল, এবং সেই যে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আয়োজন করা হয়েছিল তার যে সভাপতি ছিলেন তিনি ছিলেন মহাকাশ্যপ। এবং এই প্রথম বৌদ্ধ সঙ্গীতিতেই কিন্তু বৌদ্ধ ধর্মের যে ত্রিপিটকের যে মূল দুটো অংশ, অর্থাৎ সূত্রপিটক এবং বিনয়পিটক, সূত্রপিটক এবং বিনয়পিটক সংকলন হয়েছিল। তাদের মধ্যে যে সূত্রপিটক সেটাকে সংকলিত করেছিলেন আনন্দ, এবং বিনয়পিটক যেটা সেটাকে সংকলিত করেছিলেন উপালি। তোমরা অবশ্যই এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জৈন ধর্মের মূল নীতি কোনটি? অর্থাৎ যে জৈন ধর্ম ছিল সেই জৈন ধর্মের মূল নীতি কোনটি ছিল এই নিম্নলিখিত 4টি অপশানের মধ্যে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জৈন ধর্মের মূলনীতিটি ছিল অপশান সি, অহিংসা। অপশান সি, অহিংসা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, জৈন ধর্ম যেটা ছিল তার যে মূল 5টি নীতি ছিল, সেই 5টি নীতিকে একত্রে পঞ্চম মহাব্রত বলা হতো। প্রথমত এটি ছিল চতুর্জাম, অর্থাৎ 4টি নীতি। পরবর্তী ক্ষেত্রে মহাবীর কিন্তু আরেকটি নীতি যোগ করেছিলেন, তারপর সেই 5টি নীতিকে একত্রে পঞ্চম মহাব্রত বলা হতো, এবং সেগুলি যথাক্রমে ছিল, সেগুলো যদি আমরা বলতে যাই, প্রথমত ছিল অচর্য, অচর্যর পরে ছিল সত্য, সত্যর পরে ছিল যেটা আমাদের আছে অহিংসা, অহিংসার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের অহিংসার পরে রয়েছে আমাদের অপরিগ্রহ, এবং সর্বশেষ যেটা রয়েছে অর্থাৎ 5 নম্বরে যেটা মহাবীর অ্যাড করেছিলেন সেটা ছিল ব্রহ্মচর্য। অর্থাৎ এই 5টিই কিন্তু জৈন ধর্মের মূলনীতি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটি আছে, জৈন ধর্মের সম্পূর্ণ জ্ঞানের জন্য কোন শব্দটির উল্লেখ রয়েছে? অর্থাৎ সম্পূর্ণ জ্ঞান যিনি অর্জন করেন জৈন ধর্মে তাকে কি বলা হয়? তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হয়ে যাবে কৈবল্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ জৈন ধর্ম অনুযায়ী যিনি সম্পূর্ণ জ্ঞানের অধিকারী তাকে কৈবল্য বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আলারা কালাম কে ছিলেন? তাহলে আলারা কালাম ছিলেন একজন বিখ্যাত গুরু ছিলেন, এবং তিনি ছিলেন গৌতম বুদ্ধের গুরু। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ গৌতম বুদ্ধের শিক্ষক বা গুরু ছিলেন আলারা কালাম। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, আলারা কালামই ছিলেন গৌতম বুদ্ধের প্রথম গুরু। অর্থাৎ গৌতম বুদ্ধ কিন্তু প্রথম যে গুরু ছিলেন তিনি ছিলেন আলারা কালাম, এবং পরবর্তী ক্ষেত্রে তার যে দ্বিতীয় গুরু ছিল তিনি ছিলেন উদ্যোগ রামাপুত্র। উদ্যোগ রামাপুত্র ছিলেন গৌতম বুদ্ধের দ্বিতীয় গুরু। নেক্সট কোশ্চেন, আফ্রিকার সর্বোচ্চ সিংহটির নাম কি? অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে সর্বোচ্চ সিংহ সেটি কী নামে পরিচিত? তো এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আফ্রিকার যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সেটি হয়ে যাবে অপশান ডি, মাউন্ট কিলিমাঞ্জারো। অর্থাৎ মাউন্ট কিলিমাঞ্জারোই হলো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এর উচ্চতা যদি আমরা দেখি স্যার, তাহলে এর উচ্চতা হবে অ্যাপ্রক্সিমেটলি 5895 মিটার। 5895 মিটার হচ্ছে এর অ্যাপ্রক্সিমেট লেন্থ, এবং এটি যে কান্ট্রিতে অবস্থিত সেটি হয়ে যাবে তানজানিয়া। এটি তানজানিয়াতে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা নদী অববাহিকা কোনটি? তাহলে অস্ট্রেলিয়া একটি দেশ, সেই দেশের
প্রধান নদী প্রণালী এবং বা অববাহিকার কোনটি? তো এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকাটির নাম হয়ে যাবে মারে ডার্লিং অববাহিকা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মারে ডার্লিং অববাহিকাটি হলো অস্ট্রেলিয়ার প্রধান নদী অববাহিকা। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যেটা আমাদের আমাজন অববাহিকা, সেই আমাজন নদী অববাহিকা অবস্থিত ব্রাজিলে এবং ভোলগা অববাহিকা অবস্থিত রাশিয়াতে, এবং যেটা নীলনদ অববাহিকা সেটি অনেকগুলি দেশের নিয়ে গঠিত হয়েছে। তাদের মধ্যে যে দেশগুলি অন্যতম সেগুলি হচ্ছে ইজিপ্ট, সুদান, সাউথ সুদান, এরিট্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, বুরুন্ডি, রাওয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া। এই সমস্ত দেশগুলিতে কিন্তু নীলনদ অববাহিকা রয়েছে। নেক্সট কোশ্চেন, রান্না প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় তার কারণটি কী? অর্থাৎ প্রেসার কুকার যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়, তো এর মূল কারণটি কী? তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে রান্না প্রেসার কুকারে তাড়াতাড়ি হয় তার প্রধান কারণ হলো যদি আমরা প্রেসার কুকারে রান্না করি সেক্ষেত্রে চাপ বাড়ার সাথে সাথে আমাদের যে জল তার বয়লিং পয়েন্ট তার যে স্ফুটনাঙ্ক সেটাও কিন্তু বেড়ে যায়। তাহলে চাপ বাড়ার সাথে সাথে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে যায়, এই জন্যই কিন্তু প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়। এক্ষেত্রে তোমরা মনে রাখবে জলের নর্মাল বয়লিং পয়েন্ট যেটা স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি আমরা প্রেসার কুকারে রান্না করি সেক্ষেত্রে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে গিয়ে হয়ে যাবে 121 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বর্ধিত চাপটি স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। নেক্সট কোশ্চেন, মার্স গ্যাস কোনটি? অর্থাৎ কোন গ্যাসটি মার্স গ্যাস নামে পরিচিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত এই 4টি গ্যাসের মধ্যে মার্স গ্যাস যেটি সেটি হয়ে যাবে আমাদের অপশান ডি, মিথেন। অর্থাৎ এই যে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসটিই কিন্তু মার্স গ্যাস নামে পরিচিত। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এর যে সংকেত সেটি হয়ে যাবে CH4। নেক্সট কোশ্চেন, দশম শিখ গুরু কে ছিলেন? অর্থাৎ শিখ ধর্মের যে দশম শিখ গুরু তার নাম কি ছিল? তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে দশম শিখ গুরু নিম্নলিখিত 4 জন ব্যক্তির মধ্যে ছিলেন। অপশান ডি, গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংই ছিলেন শিখদের দশম গুরু। এক্ষেত্রে তোমরা মনে রাখবে শিখদের প্রধান কিন্তু 10টি গুরু ছিলেন, তাদের মধ্যে দশম গুরু বা শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং, এবং তিনি 1699 খ্রিস্টাব্দে একটি খালসা পন্থ নামে একটি নতুন সম্প্রদায়ের কিন্তু উদ্ভব করেছিলেন। এবং বাকি যে গুরুগুলি আছেন তাদের মধ্যে গুরু তেগ বাহাদুর হলেন শিখ ধর্মের 9ম শিখ গুরু, এবং তাকে সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। গুরু অঙ্গদ হলেন 2য় শিখ গুরু, এবং গুরু অমরদাস তিনি হলেন 3য় শিখ গুরু শিখ ধর্মের। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান কাজের সমান বেতনের কথা উল্লেখ রয়েছে? অর্থাৎ সমান কাজের জন্য সমান বেতন নারী পুরুষ উভয়েরই। তো এই যে আমাদের ধারাটি এটি সংবিধানের কত নম্বরে আছে? তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে কত নম্বরের কথা বলা হয়নি, কোন তালিকাতে কোন অংশে রয়েছে এটি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এটি হয়ে যাবে একটি নির্দেশাত্মক নীতি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি বা নির্দেশাত্মক নীতি আছে যেগুলিকে আমরা বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তার আন্ডারেই কিন্তু এটি রয়েছে যে নারী পুরুষের উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের কথা বলা হয়েছে। এবং যদি আমরা পার্টিকুলারলি আর্টিকেল বা ধারার কথা উল্লেখ করি সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 39 অর্থাৎ 39-এর যে আর্টিকেল ডি সেখানে এটির উল্লেখ কিন্তু পাওয়া যায় 39D-তে। নেক্সট কোশ্চেন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অর্থাৎ প্রথম এশিয়ান গেমস সেটা কোন জায়গায়, তার ভেন্যু কোথায় ছিল? তো তোমরা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করো। তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে প্রথম এশিয়ান গেমস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ভারতের যে ক্যাপিটাল নিউ দিল্লি সেখানেই কিন্তু প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল, এবং এটি হয়েছিল 1951 সালে। এবং যেটা লাস্ট এশিয়ান গেমস হয়েছে সেটা হয়েছিল 2018 সালে। এটি হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তাতে, এবং এটি জাকার্তা এশিয়ান গেমস নামে পরিচিত ছিল। এটি ছিল 18তম এশিয়ান গেমস, এবং যেটা ইন ফিউচার হবে সামনে আপকামিং গেমস সেটি হবে আমাদের সেটা হয়ে যাবে 19তম এশিয়ান গেমস, এবং সেটা হবে 2022 সালে। যেহেতু 4 বছর ছাড়া হয় সুতরাং নেক্সট হবে 2022 সালে, এবং সেটি হবে চায়নার হ্যাংজাও প্রদেশে কিন্তু 19তম এশিয়ান গেমস 2020 অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন,
যে দেশের উপর দিয়ে বিষুবরেখা ও মকরকান্তি রেখা গেছে সেই দেশটির নাম কি? তাহলে যে দেশটির উপর দিয়ে বিষুবরেখা এবং মকরকান্তি রেখাটি গিয়েছে সেই দেশটি কি নামে পরিচিত? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে দেশের উপর দিয়ে বিষুবরেখা ও মকরকান্তি রেখা গেছে সেই দেশটি হয়ে যাবে ব্রাজিল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্রাজিলের উপর দিয়েই কিন্তু বিষুবরেখা অর্থাৎ যেটা 0 ডিগ্রি অক্ষরেখা এবং মকরকান্তি রেখা অর্থাৎ যেটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, তো সেটি কিন্তু গেছে ব্রাজিলের উপর দিয়ে। ব্রাজিলের যে ক্যাপিটাল সেটি ব্রাজিলিয়া নামে পরিচিত এবং ব্রাজিলের প্রেজেন্ট ক্যাপিটাল হলেন জের বলসোনারো এবং ব্রাজিলের যে কারেন্সি সেটা হয়ে যাবে রিয়েল। তোমরা অবশ্যই ব্রাজিল নিয়ে এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবে। এবং ব্রাজিলে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে আমাজন নদী অববাহিকা কিন্তু ব্রাজিলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, একটি ফটোগ্রাফিক প্লেটে যে যৌগটি ব্যবহার করা হয় সেটি কি? তাহলে ফটোগ্রাফিক প্লেটে আমরা যে যৌগটি ব্যবহার করি সেই যৌগটি কি নামে পরিচিত? তো এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে ফটোগ্রাফিক প্লেটে আমরা যে যৌগটি ব্যবহার করি সেটি কিন্তু সিলভার হ্যালাইড ব্যবহার করি, অর্থাৎ AgX। এবং সিলভার হ্যালাইডের মধ্যে মোস্ট পার্টিকুলারলি কিন্তু আমরা সিলভার ব্রোমাইডটাই কিন্তু ইউজ করি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সিলভার ব্রোমাইডেই কিন্তু ফটোগ্রাফিক প্লেটে ব্যবহার করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সিলভার ক্লোরাইড অর্থাৎ AgCl3ও কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে এর মূল কারণটি কি? অর্থাৎ তেল যে জলের পৃষ্ঠতলের উপর যে ছড়িয়ে পড়ে অর্থাৎ জলের সাথে মিশে যায় না এর প্রধান কারণ কি? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে এর প্রধান কারণ কিন্তু হয়ে যাবে তেলের যে পৃষ্ঠটান সেটি জলের চেয়ে কম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেলের পৃষ্ঠটান জলের চেয়ে কম বলে কিন্তু তেলটি জলের উপর ছড়িয়ে পড়ে। এবং এই যে পৃষ্ঠটান বা যেটাকে আমরা বলছি সারফেস টেনশন, তো এইটি কিন্তু হাইড্রোজেন বন্ডিং থাকার জন্য জলের পৃষ্ঠটান সমস্ত তরলের থেকে তুলনায় বেশি। অর্থাৎ যত যা তরল আছে পৃথিবীতে সবচেয়ে পৃষ্ঠটান জলের বেশি, কারণ জলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে যেটা একটা স্ট্রং অ্যাট্রাকটিভ ফোর্স। তো এই কারণেই কিন্তু তেলের পৃষ্ঠটানটি জলের চেয়ে কম এবং এই কারণেই কিন্তু তেল জলের পৃষ্ঠতলের উপর ছড়িয়ে পড়ে। নেক্সট কোশ্চেন, তার আগে আমরা বলে রাখি আনএকাডেমি অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসেছে একটা 75 দিনের স্পেশাল ব্যাচ, যেটা তোমাদের আপকামিং WBCS 2021 প্রিলিমসকে টার্গেট করে করা হয়েছে। এবং এর যে স্টার্টিং ডেট সেটা ছিল 12ই জানুয়ারি, অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে স্পেশাল কুপন কোড বা যেটা আমাদের ইনভাইট কোড গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের, এটা অবশ্যই ইউজ করবে। এক্ষেত্রে তোমরা কিন্তু ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যে সাবস্ক্রিপশান চার্জটা তোমাদের লাগবে তার থেকে। তো তোমরা অবশ্যই কিন্তু এই কোর্সটি যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারো। এছাড়াও তোমাদের জন্য আরেকটা স্পেশাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং MCQ ব্যাচ, যেটাও কিন্তু WBCS প্রিলিমস 2021কে টার্গেট করে করা হয়েছে, সেটাও স্টার্ট হয়ে গেছে অলরেডি। সুতরাং তোমরা যদি এই দুটি কোর্সের যে কোনো একটিতে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু কোডটি ইউজ করবে। তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট কিন্তু যে রেট থাকবে তার উপর পেয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। তো আমাদের পরের কোশ্চেনটি আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা রয়েছে তার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এর যে হেডকোয়ার্টার্স বা সদর দপ্তর সেটি অবস্থিত ভিয়েনাতে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর হেডকোয়ার্টার্স ভিয়েনাতে অবস্থিত। এখন আমরা দেখে নেব যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ IAEA এর হেডকোয়ার্টার্স অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনাতে এবং এটির যে এস্টাবলিশমেন্ট ইয়ার সেটি ছিল 29শে জুলাই 1957 সাল এবং এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এর যে মেম্বার কান্ট্রি এক্ষেত্রে প্রেজেন্ট মেম্বার কান্ট্রি রয়েছে 172টি কান্ট্রি এবং প্রেজেন্ট যে ডাইরেক্টর জেনারেল আছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তিনি হলেন রাফায়েল মারিয়ানো গ্রোসি প্রেজেন্ট ডাইরেক্টর জেনারেল। নেক্সট কোশ্চেন, মঙ্গোলিয়ার রাজধানী কোনটি? অর্থাৎ নিচে যে 4টি ক্যাপিটালের মধ্যে মঙ্গোলিয়ার ক্যাপিটাল কোনটি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিম্নলিখিত 4টি স্থানের জায়গার মধ্যে মঙ্গোলিয়ার রাজধানী হয়ে যাবে উলানবাটর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উলানবাটরই হলো মঙ্গোলিয়ার ক্যাপিটাল। এক্ষেত্রে তোমরা মনে রাখবে মাস্কাট হলো ওমানের ক্যাপিটাল এবং বেইরুটটা কোন কান্ট্রির ক্যাপিটাল? বেইরুট হয়ে যাবে এটা লেবাননের ক্যাপিটাল এবং যেটা সিওল হয়ে যাবে সাউথ কোরিয়ার ক্যাপিটাল, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার রাজধানী কিন্তু সিওল। নেক্সট কোশ্চেন, রবারের সাথে সালফার ব্যবহার করাকে কি বলা হয়?
অর্থাৎ রবারের সাথে যখন আমরা সালফার মিক্সড করি সেই প্রক্রিয়াটিকে কি বলা হয়? হার্ডেনিং, ব্ল্যাকেনিং, সফটেনিং নাকি ভলকানাইজিং? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রবারের সাথে সালফার মিক্সড করার প্রক্রিয়াটাকে বলা হয় ভলকানাইজেশন এবং ভলকানাইজিং নামে এটি পরিচিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এক্ষেত্রে মনে রাখবে এই যে ভলকানাইজেশন বা ভলকানাইজিং প্রক্রিয়া, এটি হচ্ছে এই প্রক্রিয়ায় রাবারের সাথে সালফারকে মিশ্রিত করা হয় এবং এতে যে রাবারের যে শক্তি, তার যে ডিউরেবিলিটি, সেটা কিন্তু বাড়ানো হয়। অর্থাৎ রাবারের স্থায়িত্ব বাড়ানোর জন্য কিন্তু এই ভলকানাইজেশন প্রক্রিয়াটি করা হয় এবং এক্ষেত্রে সালফার কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর গতিবেগ ও একটি শব্দের গতিবেগের অনুপাতকে কি বলা হয়? অর্থাৎ একটি বস্তুর গতিবেগের সাপেক্ষে একটি শব্দের গতিবেগের যে অনুপাত, সেই অনুপাতটিকে কি বলা হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার। অর্থাৎ একটি বস্তুর গতিবেগ এবং একটি শব্দের গতিবেগের যে অনুপাত, সেই অনুপাতটিকে ম্যাক নাম্বার বা ম্যাক সংখ্যা বলা হয়। নেক্সট কোশ্চেন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? অর্থাৎ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত মহারাষ্ট্রের পুনেতে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ মহারাষ্ট্রের যে পুনে, সেই পুনেতেই কিন্তু ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কিন্তু অবস্থিত এবং এটির যে প্রেজেন্ট যে চেয়ারম্যান আছেন তিনি হলেন শেখর কাপুর কিন্তু প্রেজেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ এফটিআইআই এর প্রেজেন্ট চেয়ারম্যান আছেন। এবং এই যে এফটিআইআই, এটির এস্টাবলিশমেন্ট ইয়ার ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সাহারা মরুভূমির গরম, শুষ্ক এবং স্থানীয় বায়ুপ্রবাহটি কী নামে পরিচিত? তাহলে সাহারা মরুভূমিতে যে গরম, শুষ্ক, স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় সেটির নাম কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সাহারা মরুভূমিতে যে গরম, শুষ্ক, স্থানীয় বায়ুটি প্রবাহিত হয় সেটি সিরোক্ষ নামে পরিচিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটি সিরোক্ষ নামে পরিচিত। এবং এই যে মিস্ট্রাল, এটি হচ্ছে একটা শীতল বায়ু এবং তোমরা মেনলি মনে রাখবে এটা যে দক্ষিণ ফ্রান্স অর্থাৎ সাউদার্ন ফ্রান্সে কিন্তু এই মিস্ট্রালটি প্রবাহিত হয়। এবং এই যে চিনুক, এটা কিন্তু একটা গরম উষ্ণ বায়ু এবং এই যে চিনুক, এটা কিন্তু মেনলি কোথায় প্রবাহিত হয়? এটি হচ্ছে আমাদের যেটা নর্থ এবং যে আমাদের ওয়েস্ট আমেরিকা অর্থাৎ উত্তর এবং পশ্চিম আমেরিকায় চিনুক প্রবাহিত হয়। এবং হারমাটান মেনলি যেটা আমাদের আফ্রিকাতে প্রবাহিত হয় এবং আফ্রিকার মধ্যে কান্ট্রি যদি আমরা বলি সেক্ষেত্রে পাপুয়া নিউ গিনিয়া, ঘানা, এই সমস্ত জায়গায় কিন্তু এই হারমাটান বায়ুটি প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন, তেলের কঠিন স্নেহ পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কি বলা হয়? অর্থাৎ তেলের যে কঠিন স্নেহ পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি নামে পরিচিত? তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তেলের কঠিন স্নেহ পদার্থে পরিণত হওয়ার যে ঘটনা সেটিকে বলা হয় হাইড্রোজেনেশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই প্রক্রিয়াটি কিন্তু হাইড্রোজেনেশন নামে পরিচিত। তেলের কঠিন স্নেহ পদার্থে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটি অক্সিজেনেশন নয়, নাইট্রোজেনেশনও নয় বা ফ্যাটোজেনেশনও কিন্তু একে বলা হয় না। নেক্সট কোশ্চেন, হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি? হোয়াইট ভিট্রিয়লের কেমিক্যাল যে ফর্মুলা সেটি কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হোয়াইট ভিট্রিয়ল বা যেটাকে আমরা অনেক সময় দার্শনিকের উল বলি, সেই হোয়াইট ভিট্রিয়লের কেমিক্যাল ফর্মুলা হলো ZnSO4.7 ওয়াটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এটিই কিন্তু হোয়াইট ভিট্রিয়লের কেমিক্যাল ফর্মুলা। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যেটা FeSO4.7 ওয়াটার, এটাকে বলা হয় গ্রিন ভিট্রিয়ল এবং MgSO4.7 ওয়াটার এটিকে অ্যাপসম সল্ট নামে পরিচিত। এটি অ্যাপসম সল্ট নামে পরিচিত। এবং যেটা CaSO4.2 ওয়াটার, এটিকে জিপসাম বলা হয়। জিপসামের কেমিক্যাল ফর্মুলা হলো CaSO4.2 ওয়াটার। তোমরা অবশ্যই কিছু কিছু কেমিক্যাল কম্পাউন্ড এবং তাদের কেমিক্যাল যে ফর্মুলা সেগুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, গুজরাট হাইকোর্ট কোথায় অবস্থিত? ভাদোদরা, গান্ধীনগর, আমেদাবাদ নাকি সুরাট? অর্থাৎ গুজরাট যে হাইকোর্ট যেটি রয়েছে সেটি গুজরাটের কোন জায়গায় অবস্থিত, কোন সিটিতে অবস্থিত? তো আমাদের সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে গুজরাট হাইকোর্ট অবস্থিত কিন্তু গুজরাটের আমেদাবাদে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুজরাটের আমেদাবাদে গুজরাট হাইকোর্ট অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইলেকট্রিক ফ্যান চলাকালীন কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অর্থাৎ ইলেকট্রিক ফ্যান যখন ঘোরে সেই ইলেকট্রিক ফ্যানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইলেকট্রিক ফ্যান চলাকালীন তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ইলেকট্রিক চলাকালীন যে ইলেকট্রিক এনার্জি সেটা মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তিতে কিন্তু পরিবর্তিত হয় বা রূপান্তরিত হয়।
নেক্সট কোশ্চেন, একটি লাল বস্তুকে নীল গ্লাসের মধ্য দিয়ে দেখলে বস্তুটিকে কী রঙের দেখায়? তাহলে একটি লাল বস্তুকে যদি আমরা একটি নীল গ্লাসের মধ্য দিয়ে দেখি সেই বস্তুটিকে কী রঙের দেখাবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, একটি লাল বস্তুকে যদি আমরা একটা নীল গ্লাসের মধ্য দিয়ে দেখি সেই বস্তুটিকে কিন্তু কালো রঙের দেখায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বস্তুটিকে কিন্তু আমরা কালো রঙের দেখব। নেক্সট কোশ্চেন, একটি হরমোনের মধ্যে আয়োডিন থাকে, সেই হরমোনটির নাম কি? অর্থাৎ যে হরমোনটির মধ্যে আয়োডিন থাকে সেই আয়োডিন সমৃদ্ধ হরমোনটির নাম কি? তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে হরমোনের মধ্যে আয়োডিন থাকে সেটিকে আমরা থাইরক্সিন হরমোন বলি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই যে থাইরক্সিন হরমোন, এই থাইরক্সিন হরমোনেই আয়োডিন থাকে এবং থাইরক্সিন হরমোনের অভাবে কিন্তু মেনলি গলগণ্ড বলে একটা রোগ হয় যেটি আয়োডিনের অভাবে হয়। সুতরাং এই থাইরক্সিনের মধ্যে কিন্তু আয়োডিন থাকে। এবং এই যে অ্যাড্রিনালিন হরমোন, এই অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বা মানব শরীর যে এমার্জেন্সি হরমোন বলা হয়, অর্থাৎ এমার্জেন্সি কন্ডিশনে কিন্তু এই হরমোনটি খরিত হয়। এবং এই যে গ্লুকাগন হরমোন, এটি হচ্ছে আমাদের প্যানক্রিজ অর্থাৎ আমাদের যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সেসের যে আলফা কোষ, সেই আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় এবং যে বিটা কোষ রয়েছে সেই বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। তোমরা এটাগুলো একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ফিলোলজি কি? অস্থি বিষয়ক বিদ্যা, পেশি বিষয়ক বিদ্যা, স্থাপত্যবিদ্যা নাকি ভাষা বিষয়ক বিদ্যা? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ফিলোলজি বলতে কিন্তু বোঝায় মেনলি এটি কিন্তু অস্থি বিষয়ক বিদ্যা নয়, পেশি বিষয়কও নয়, স্থাপত্যবিদ্যাও নয়। ফিলোলজি হয়ে যাবে ভাষা বিষয়ক বিদ্যা, অর্থাৎ ভাষা বিষয়ক বিদ্যাই কিন্তু ফিলোলজি নামে পরিচিত। তোমরা অবশ্যই এটা একটু মনে রাখবে। আজকের মক টেস্টের শেষ কোশ্চেনে আমরা হাজির হয়ে গেছি। কোশ্চেনটি হলো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই গ্রন্থটি কে রচনা করেছেন? স্যার আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস নাকি রবার্ট বয়েল? অর্থাৎ এই চারজন ব্যক্তিত্বের মধ্যে কে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটি রচনা করেছেন? তাহলে তোমরা অবশ্যই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরা প্রত্যেকেই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। প্রত্যেকেই যারা ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটি, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে একটু ভিডিওটি শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রত্যেকেই ক্লাসের ফিডব্যাক জানিও যে এই ক্লাসটা বা এই সিরিজটা তোমাদের কেমন লাগছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।